বাইকের আওয়াজ। তো তো অফিস যাবে, কটা বাজে দেখো? 8:40। কে গাইস এনেছে কি দাঁড়াও দেখাচ্ছি। পিঠে মনে হয় খেজুরের গুড়ের শাশুড়ি মা পিঠে করেছে, ওটাই এনেছে। আমি বলে আমার সাথে সকাল সকাল দেখা করতে এসছে এমনি এমনি, আনছে হচ্ছে পিঠে। কটায় ঢুকতে হয়? 9টায়। আবার চা খাচ্ছে, মা বানিয়েছিল আমাদের জন্য আলাদা চা। চলে যাচ্ছে মিস্টার খান, এলো টুক করে। আর এই যে 9:45 বাজে, অফিসে দেরি হয়ে যাবে, ওই জন্য চলে যাচ্ছে। মিস্টার খান হেলমেট নিয়ে আসতে ভুলে গেছে, তাই দেখো কোন হেলমেটটা। এটা যাবে না আমার মাথা। এটা যাবে তো? তার মানে তুমি কি বলতে গেলে তোমার মাথা বড়? আমার মাথা বড় নয়, হেলমেটটা ছোট। না কি সুন্দর, এটা যাবে। চল, এটা সেদিনকে ভাইকে গাড়ির সাথে গিফট করলো না ওইটা। আর তাহলে এটা কিসের? এটা বাবাকে যেটা গিফট করি। ও আচ্ছা ঠিক আছে। একদিন পরে গেলে কিছু হবে না তো? একদিন পরে গেলে কিছু হবে না, সন্ধ্যাবেলা রিটার্ন দিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে। এ বাবা কেন? আরে আমি ছাড়াতে বেরিয়েছি তো, মজাটা ছিল ছাদে, ওখানের পর ওখানেই ছিল। কাজ হচ্ছে আমাদের বাড়িতে সব সময় আওয়াজ, ঠক 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 করে আওয়াজ। দেখে শুনে গাড়ি চালাবে, হ্যাঁ সাবধানে যাবে। বাইকটা ঘোরাচ্ছিল যেভাবে গাইস, আর দেখানো হলো না, যে ঘোরানোর পরে ক্যামেরাটা অন করলাম। পুরো হিরো স্টাইলে বাইকটা ঘোরানো। সাবধানে যাবে। এই যে গাইস এই পিঠেটা পাঠিয়েছে, এই পিঠেটার নাম কি তোমরা জানলে কমেন্ট করে জানাবে। মা বললো বালিশের কভারগুলো খুলে দিতে। আজকে তো বাপি চলে এসছে, মানে আমরা আজকে থেকে আবার উপরে শিফট হয়ে যাব, সেই জন্যে এই নিচেরগুলো মা কেচে দেবে, নতুন বেডশিটস নতুন কভার সব পরাবে। ঘড়িতে বাজে 9:10। আজকে বাপি এসেছে আবার রান্নাঘরে, মাদার ইন্ডিয়া প্রপার টাইমে রান্না করতে চলে এসেছে। একদম সবাইকে আমার জানাই সালাম, আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিয়ে, আর সবাই আমাদের জন্য দোয়া করো, অনেক অনেক দোয়া করবে আমরা যেন ভালো থাকি। তোমাদের জন্য অনেক 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 হাজার 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 দোয়া করি। আল্লাহ ইয়া রাব্বিল আলামিন, আল্লাহ সকলকে ভালো রাখো, ছোট বড় সকলকে ভালো সুস্থ রাখো আল্লাহ। তুমি এইবারে আমি তোমার পর্দাটা ফাঁস করি। বল। আসল কথা হচ্ছে গাইস, বাপি মাঝে দুদিন ছিল না। মা সকালে ব্রেকফাস্টের জন্য কিছু তেমন বানাতে আসেনি, তোমরা বিশ্বাস করে নাও। এর আগেও বাপি অনেকবার গেছে, যেমন দাঁড়াও যেমন পেরেছে রান্না করেছে। বাপি থাকলে সকাল থেকে দুপুর অবধি, মানে তার মানে তোমার মেন আমাদের জন্য যতই করো, মেন হচ্ছে বাপি, তাই তো? না মা সবাই আমার স্বামীও সন্তান না, মানে মেন বেশি রান্নাগুলো। যাই হোক আল্লাহর রহমতে এখন ধর ভালো আছি, সুস্থ আছি, আমরা যাই পাই তাই খেয়ে নি আমিও। হ্যাঁ আর তোর বাপি একটু মানে জানিস সুগার যেহেতু, হ্যাঁ ওই জন্য টাইমে ওকে আমি সব। তুমি বাপি থাকলে বেশি ভালোবেসে রান্নাটা করো, আমি বুঝে গেছি। ওর জন্য সিম কষা হয়ে গেল। কি কি বানিয়েছো? এখন আপাতত চিকেন আনছে, শাক দিয়ে পাঠিয়েছে, আমারই জমি শাক তুলে দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ রান্না হয়ে গেল, এই যে রুটি হয়ে গেছে, তারপরে এখন এই যে সিম এইসব দিয়ে এখন রুটি দেবো আপাতত। তরকারি না কষা কষা। এইদিকে তোদের জন্য কালকে মেয়েটা আমার, তোরাকে বললাম জানাবো না, হ্যাঁ করে দেখাবো, হ্যাঁ যে দেখে নিলাম, কিন্তু তোরা দেখে নিলি। চাউমিন। হ্যাঁ বাপি তুমি যে এসছো আগে থেকে ওরকম এ করতে হবে। এই দেখো গাইস বাবা চলে এসছে, কেমন আছো? খুব ভালো আছি রে বাবা, খুব সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। এত উত্তরবঙ্গ ঠান্ডা। এ বাবা চোখ মুখ লাল হয়ে গেছে। তোমাকে এই করতে বাড়ি পাঠিয়েছি, কি অবস্থা করেছে চোখ মুখে দেখো গাইস। খালি জল বার। মালদা হ্যাঁ স্টেশনে হ্যাঁ ট্রেনের মধ্যে কাকু কাকু করে একটা ছেলে এলো, হ্যাঁ বলে কাকু কাকু তুমি রসনার আব্বা? বাপি ওর নাম হচ্ছে ইয়াসিন। তুমি রাতে ফোনে বলছিলে, মনে রেখে দিয়েছি। মনে তোর ভিডিও দেখে যে দিদির খুব ভিডিও আমি দেখি। আচ্ছা তার নামটা নিতে বলেছে তাই তো? আচ্ছা। আর যেখানে যায় আমি, ও আমার বলার জন্য অনেক লোক,
আসে মেয়েরা ভাইজিরা সব ছুটবে, বলার সাহস পায় না। আমি তখন টার্গেট করি যে ঠিক কিছু না কিছু বলবে। গাইস আমার বাবা বলে কিছু বলবে, চোখে বলছে কাকু বলে যে আঙ্কেল খুব ভালো। মা তুমি এভাবে তোমার স্বামীটাকে কাঁদাতে পারলে? মা তুমি কাঁদাতে পারলে? গাইস দেখো এতদিন পর ফিরেছে, স্বামী স্ত্রী কান্নাকাটি করছে। বলে না চলো তোমার ভালো লাগে যখন সবাই বলে ভালোবাসে? ভালো লাগে। আচ্ছা সবাই দেখা হলে বাবাকে বলে দিও কাকু কাকু আই লাভ ইউ। না সত্যি এটাই তো পাওয়া বলো জীবনে, ওরা এত ভালোবাসে। আমাদের আলু কেমন হয়েছে সেটা তো ভিডিওতে দেখালে, খুব সুন্দর। হ্যাঁ আলুর দামটা অনেক কম হয়ে গেছে, এখন আমরা রেখে দেবো, পরে দেবো বিক্রি করবো। দাম কম হয়েছে তো ভালো হয়েছে। অনেক সব লোক আছে খাওয়ার খাওয়ার লোক, অনেক গরিব লোক আছে, তাদের জন্য সুবিধা, আবার ঠিকই আছে। আমরা দুটো পয়সা পেলে কি হবে, তাদেরও তো দুটো পয়সা কম লাগবে, একদম কিনতে পারবে। 1-2 কিলোর জায়গায় 4 কিলো নিতে পারবে, বেশি করে আলুর দম বানিয়ে খেতে পারবে। এখন খাওয়া দাওয়া হবে, মায়ের হাতের রান্না। আসল কথা কি বলতো, বাবা ছিল না তো বাড়িটা কেমন খালি খালি ছিল, আসে এদিক থেকে ওদিক থেকে মায়ের পিছনে লাগে, আমাদেরকে এটা বলে ওটা বলে, তো ভরা ভরা থাকে। আলহামদুলিল্লাহ সবার বাড়িতে যেন বাবা মা সুস্থ থাকে, সবাই যেন সুস্থ থাকে, পরিবারের কেউ একজন অসুস্থ থাকলে মন ভালো থাকে না, সুস্থতা ছাড়া জীবনে কিচ্ছু দামি নয়। তো যাই হোক চলো, আজকে সত্যি মনটা ভালো লাগছে। আর বাবা মনে হয় পিয়ারাও এনেছে, দেখো। আর একটা মাস পর আসছে গাইস রোজা, জানো তো? রোজার সময় পুরো মাসটা তো মনে হয় যেন উৎসব চলছে। সবার ছেলেরা বা স্বামী মেয়ে যারাই বাইরে থাকুক না কেন এই সময়গুলো ফিরবে নিজেদের ঘরে। বাবা মা বা স্ত্রী সবাই ওয়েট করে থাকে যে কবে তাদের কাছের মানুষগুলো আসবে। তো ঈদে বলো বা যে কোনো যারই অকেশন থাক, ওই টাইমগুলোতেই তো সবাই সবার ঘরের লোকের কাছে ফেরে, কাছের লোকের কাছে। মা তো দুটো করে চাদর পাতে, একটা তুলছি একটা থাকে। বাবু এই দেখো আমাদের ব্রেকফাস্টের চাউমিন একেবারে রেডি। কি সুন্দর স্মেল বেরিয়েছে গাইস, জানো? চিকেন স্মেল, চিকেনই হচ্ছে মনে হয়। এই দেখো সবে চাপিয়েছে। এই বাবা মা আলু দেয়নি, না না মাকে গিয়ে ধরি, আমি আলু ছাড়া খেতে পারি না। ও মা চিকেনে আলু দাওনি, আমার জন্য একটা আলু কষাবে না? মা তো মাংসতে আলু দিয়ে দিয়েছে গাইস, দাঁড়াও একবার দেখি আলুটার কি অবস্থা। এই দেখো মাংসতে আলু পড়ে গেছে, মানে মাংসর টেস্ট বেড়ে গেছে। এই যে এটা এখন একটু সিদ্ধ হবে জাস্ট, তারপরেই রেডি হয়ে যাবে। ফোনপে ইউজ করে করে গাইস ব্যাগেতে কোনো টাকাই থাকে না, জানো? আল্লাহর নাম করে এলাম, পেলাম তাও। দাঁড়াও 220 টাকা। এটার একটা কাজ আছে, আমি বলছি তোমাদেরকে। তোমাদের সাথে একটা কথাও শেয়ার করার আছে। তার আগে এই জামা কাপড়গুলো ছিল কয়েকদিনের, এই যে মানার জামা, ভাইয়ের জামা, বোনের সব তুলে আনা সোফায় বলছি কি সব বলছি আমি, সোফায় রাখা ছিল, সেগুলো তো গোছানো হয়নি। এখন ওগুলো গোছাবো, গুছিয়ে সবার ঘরে রেখে আসবো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই আমি। তখন যে টাকাটা নিয়ে গেলাম না, দেখো কাউকে দিয়েছি বা দিচ্ছি বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকমটা না, কিন্তু কখনো কখনো কিছু কিছু কথা শেয়ার করতে ইচ্ছে করে যাতে তোমরাও মোটিভেটেড হও বা ইন্সপায়ার্ড হও, বা জানি না, আমার মনে হয় যে কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, যেহেতু আমি আমার জীবনের সব কিছুই তোমাদের সাথে চেষ্টা করি শেয়ার করা, যতটুকু শেয়ার করা সম্ভব। তো এটাও আমি শেয়ার করছি তোমাদের সাথে। একজন এসেছিলেন, হয়তো মায়েদের বয়সেই হবে, বলি না অনেক সময় আমাদের মধ্যে অনেকে ধরো ব্রেকআপ হয়ে গেছে, বা একটা কিছু চেয়েছিলাম সেটা পেলাম না, কোথাও ঘুরতে যাওয়ার ছিল হলো না, আমরা অনেক বেশি দুঃখ পেয়ে যাই, আপসেট হয়ে যাই, মানে আমার লাইফটা খুব খারাপ, এর চেয়ে খারাপ কিছু আর হয় না, কেন আমার সাথে এটা হলো। কিন্তু ঠিক আশেপাশে যখন আমরা এরকম তাকিয়ে দেখি, মনে হয় যে সত্যিকারের খারাপ আমরা নেই, আমাদের থেকে এমন অনেক মানুষ আছে যারা সত্যিকারের অর্থে খারাপ রয়েছে, বা
দেখো সবটাই আল্লাহর বিচার। আজকে আমি ভালো আছি, কালকে নাও থাকতে পারি, বা আজকে ভালো আছি বলে সব কিছু ভালো, এরকমটা না। জীবন মানে সবসময় সব কিছু বদলায়, ভালো খারাপ নিয়েই জীবন। কিন্তু হয় না, তারপরও কারো কারো জীবনটা একেবারে অন্যরকম। তো যিনি এসছিলেন, বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি, যাই হোক, না ইমোশনাল না, তোমাদেরকে কথাটা বলতে হবে। তো এসছিলেন, ওনার মেয়ে প্রেগনেন্ট ছিলেন, এই 1.5 মাসের একটা বেবি হয়েছে, জানো তো। বেবিটার বয়স 1.5 মাস। মা মারা গেছে, মানে বেবিটার মা মারা গেছে। তো তার নানি নিয়ে এসছিলেন। বাবা, বেবিটা যে তার বাবা, কিছু ছেলেরা যে কতটা খারাপ, শুধু ছেলে না মেয়েরাও যে কতটা খারাপ সেটা তো আমরা জানি। তো বেবিটার বাবা পালিয়ে গেছে, বা অন্য কোথাও বিয়ে করে নিয়েছে, বা কিছু একটা হবে সামথিং। যাই হোক, বেবিটার মা মারা গেছে, তো নানি নিয়ে এসছে। তো ওর নানাও নেই, মারা গেছে। মামা 15 বছর বয়সে সাপে কেটে মারা গেছে। তো বেবিটা সবে 1.5 মাসের, তার জীবনে তার নানি ছাড়া আর কেউ নেই। 1.5 মাসের একটা ফুটফুটে বাচ্চা নিয়ে এসছে। তো দেখো, যখনই আমাদের বাড়ির দরজায় কেউ আসে, আমার মা বলে যে যেই উদ্দেশ্যে আসুক, যদি চাইতে আসে আমি তাকে দেব, আমার দৌড়ে কেউ এলে আমি তাকে ফেরাবো না। তার মনে কি আছে সেটা সে জানে, কিন্তু এরা যারা আসে সত্যিই তো অসহায়। তো মায়ের যতটুকু যা সামর্থ্য মা সবসময় দেয়, চেষ্টা করে অন্তত কিছু খাবার দাবার, যদি এখানে খেতে নাও চাই প্যাক করে দেয়। সবচেয়ে আগে খাওয়ারের কথাটা মা বলে, কারণ খাওয়া দাওয়াটা তাদের ঠিক করে হয় না যারা অসহায়। তো তারপরে যাই হোক, ওনার কাছে না 200 টাকা ছিল। এবার এখন দুধ কিনতে 400 টাকার ওপরে নাকি লাগে, আমি ঠিক জানি না, উনিই বললেন। তো সবসময় তো আমার কাছে ফোনপে থাকে। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে অমুককে পে করতে হবে, মানে অসুস্থ থাকলে অনেক বড় বড় ক্রিয়েটাররা না স্ক্যানার দেয়। তো আমি অনেক সময়ই স্ক্যান করে কিছু টাকা আমার সামর্থ্য মতো, অনেক কিছু, অনেকটা নয়, সামর্থ্য মতো যতটুকু পারি স্ক্যান করে পাঠাই, জানো তো। তো যেহেতু ফোনপে হয়ে গেছে, আর সোশ্যাল মিডিয়ায় এত অসহায় মানুষ যাদেরকে ক্রিয়েটাররা হেল্প করছে, তাদের স্ক্যানারগুলো দিয়ে, বা সবসময় সবটা যে সত্যি হয় এরকমটা না, কিন্তু আমার জানা দরকার নেই। চেষ্টা করি যতটুকু একটুখানি দেখে নিয়ে তাদেরকে একটু সাহায্য করার। তো 400 কত টাকা দাম, তো 200 টাকা ওনার কাছে হয়েছে। তো আমার ব্যাগে এসে দেখলাম সত্যিই 220 টাকায় খুচরোটা ছিল। তো নিয়ে গিয়ে দিলাম। অনেক দোয়া করলেন, আর মা যতটুকু খাবার দাবার যা কিছু দেওয়ার মা দিল, ওটা মায়ের আলাদা। আমি এগুলো তোমাদের সাথে দেখাই না, কিন্তু এই কথাগুলো বলার কারণ একটাই, যে মানুষটা কতটা অসহায় ভাবো। স্বামী নেই, ছেলে মেয়ে নেই, একটা ছোট্ট ফুটফুটে নাতনি, মেয়ে চলে গেল, নাতনিটা। এটার থেকেও আরও একটা বড় কথা, সে বললো কেষ্টপুরের, আমাদের এখানে যারা হয়তো অনেকে কেষ্টপুর থেকে ব্লগ দিচ্ছ, সে কেষ্টপুরে দিকে গিয়েছিল কালকে একজনদের বাড়িতে। এবার বাচ্চাটাকে দুধ খাওয়াবে, গুঁড়ো দুধ খাওয়ায়, যে আমরা আমুল যে গুঁড়ো দুধগুলো হয় সেগুলো খাওয়ায়। কি করবে, অত দামি দামি দুধের ডাব্বা কেনা তো সম্ভব না, তো গুঁড়ো দুধ খাওয়াতো। তো একজনদের বাড়ির সামনে গিয়ে নাকি বলেছে একটা বউকে যে দুধ গুলবো, একটু জল গরম করে দেবে। সে কি বলেছে জানো, ভাবতে পারবে না মানুষ কি করে এরকম হতে পারে। বলেছে যে গ্যাসের দাম জানেন কত টাকা, গ্যাস পুড়িয়ে আমি কি আপনার জন্য এখন জল গরম করতে যাব, খরচা কত জানেন। ওটা বললো, আর আমি জাস্ট স্পিচলেস। কেন? আজকে আল্লাহ আমাকে দিয়েছে, কালকে নাও দিতে পারে। আর এমনটা না যে আমি নিজের কথাটা না ভেবে সবটুকু বিলিয়ে দেবো, এরকমটা না, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু তো আমরা করতেই পারি। আমি বিশ্বাস করো গাইস, আল্লাহর কাছে এটুকু আমি আমার বাবা মায়ের থেকে শিখেছি, বিশেষ করে আমার মা। মানে কি বলবো, নিজে না খেয়েও খাওয়ায়। এর কথাটা হয়তো তোমরা যারা মানে শুনছো তাদের কাছে অবাক লাগতে পারে, কি অবাক নাও লাগতে পারে, কারণ অনেকের বাড়িতেই মায়েরা এরকমই হয়। তো এরকম নিজে না খেয়ে খাওয়ায়। তো আমি আমার মায়ের থেকে এটা বিশেষ করে শিখেছি যে নিজে যদি এতটুকু পাই, অন্য কেউ এতটুকু দেওয়া যায়, তাতে কিছু কমে না। তো ওনাকে বলা হলো যে আবার আসবেন, যা কিছু প্রয়োজন এসে বলবেন। এই একটা ছোট্ট জীবনে আমাদের কত রকমের স্ট্রাগল পিরিয়ড কাটাতে হয় বলো। তারপরও খেয়ে পড়ে তো রয়েছে, হাত পা তো সুস্থ, কাছের মানুষগুলো তো রয়েছে, এটাই শান্তির। যাদের কাছের মানুষ থাকে না তারাই জানে তাদের কতটা কষ্ট। আমি তো উপরে গিয়েছিলাম, মা ডাকছে, বলছে আয় একটা রেসিপি বানাচ্ছি, সবার সাথে শেয়ার কর। মানকচু বাটা, তাই তো মা? মানকচুটাকে বেটে নিয়েছে, মিক্সারে ছোট ছোট করে কাটলাম, কেটে মিক্সারে বাটলাম।
কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি। আচ্ছা, আর একটু জল দিয়ে পেস্ট করে পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছে মা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এটা যখন তুলবে। বাপি এগুলো তেল এনেছে আমার, তোমার চাষের জমির তেল তাই তো, মানে সর্ষে, সেটা ভাঙিয়ে তেল দেখাচ্ছি তোমাদেরকে দেখাতে পেলে মা বেশ খুশি হয়। এক শিশি খাঁটি ঘানির তেল এইটাতে ভর্তি এনেছে, রেখেছিলাম নষ্ট হয়ে যাবে তো সর্ষের তেলগুলো, আর এইখান থেকে এনেছি। কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছিল মা তেল, কালো জিরে, তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো। মা দিয়ে দিল তো মানকচু বাটাটা, কি সুন্দর দেখতে, দেখো দারুণ লাগছে। এটা এখন খেতে যে কেমন হবে, খেতেও ভালো হবে, খেয়ে তারপরে বলবি। লেবু ছড়িয়ে দেবে, আর এটা অনেক দিন থাকবে তাই না মা, বলো? আচারের মতোই যেহেতু। একবারে জলটাকে ইয়ে করে দেবে আস্তে আস্তে, এবার আস্তে করে দেবো, জলটা একবার হয়ে যাবে। হ্যাঁ আস্তে করে। ফ্লেমটা লো করে দিলাম। একটু চাউমিন ছিল, একটা চিকেন নিলাম, এখন মিক্স করে খাবো। এটা বনি শেখালো, বনও খাচ্ছি আমিও খাচ্ছি। তাই এখন আমি কিচেনে এসে দেখছি কড়াই কোথায় গেল। কাকিমা মুছবে মাছবে বলে মা নামিয়ে দিয়েছে। আর এখানে একেবারে রেডি মানকচুর আচার, উপর থেকে একটু লেবুও ছড়িয়ে দিয়েছে, আধখানা, একটা লেবুর আধখানা ছড়িয়ে দিয়েছে। তো এটা এখন গরম ভাতে দারুণ লাগবে, আর এটাকে রোদে শুকিয়ে শুকিয়ে আরো মজানো হবে। জর্জেট বা শিফন কাপড়ের মানে একটুখানি কটন ছাড়া যে ধরনের কোয়ালিটিগুলোর ড্রেসগুলো হয় না, অন্যান্য কোয়ালিটির, ভাবি শীতকালে পরবো। আর শীতকালে ওই ঠান্ডার মধ্যে মনে হয় রোজই ওই একঘেয়ে জামা হাতের কাছে যেটা পাই সেটা পরি। তো আজকে অনেকদিন বাদে এই ড্রেসটা পরলাম, দেখো তো কেমন লাগছে। এটা মানাদের বিয়ের পরপরই কেনা বা বিয়ের ওই সময়টা পরে কেনা। আর স্কার্ফটা আমার অনেকদিন আগেকার। এত সুন্দর কালার কম্বিনেশনটা না, আর চুড়িদারটা দেখতে যতটা সুন্দর ছিল, পরে কি তার থেকে ভালো লাগছে। মা চিল্লাচ্ছে গাইস, নিয়ে চলো খেতে যেতে হবে। চলো এখন আমরা খেয়ে নিই। বিড়ালটা এমনই টাইম বোঝে, ঠিক 2টো বাজবে আর এসে হাজির হবে গাইস। ওরা কি করে সময় দেখতে জানে। হ্যাঁ রে, তোকে ঘড়ি দেখা কে শিখিয়েছে? কে শিখিয়েছে তোকে ঘড়ি দেখা? ঠিক দুপুর 2টোয় আসতে হবে। ঠিক বাবু, আমি বালতিতে রেখেছি হাড়গুলো, বালতি থেকে তুলে দে। কদিন তো খুব মাছ খাচ্ছ, আজকে তোমার জন্য মাংস হয়েছে, মাংস খাবে জানো ভাবি। অন্য কোনো টাইমে আসবে না, ঠিক 2টো বাজলেই আসে। খেতে দিচ্ছে বোন, ওই যে গাইস খাচ্ছে, দেখো টুকটুক করে। চায়ে সর পড়েছে, দেখো কি সুন্দর চা, মানে একটা আলাদাই শান্তি। চলো গাইস, এখন আমরা যাচ্ছি একটুখানি সামনের দোকানে। বোন একটা ব্লাউজ নেবে, তো সেই জন্য একটু যাও, বাড়ির সামনেই দোকান, তো ভাবলাম আমিও যাই। তাই মা তালা মারলো, জানো তো সচরাচর আমি যাই না, ঘরেই থাকি, কিন্তু আজকে মনে হলো যে একটু যাই। ব্লাউজের অপশানস কতগুলো রয়েছে, তাও বোনের মনে লাগছে না কোনটা নেবে, কনফিউজ। বাবা পাঠিয়েছে আমাদের জন্য ফুচকা, জানো তো, জানে মেয়েরা খেতে ভালোবাসে, তাই ফুচকা, টক জল, এখন এগুলো বোন কি বলবো প্যাকেট থেকে বার করছে। আহা, দেখেই জিভে জল এসে যাচ্ছে। খাবার খেতে কার না ভালো লাগে বলো তো, আর এই সমস্ত স্ট্রিট ফুড খেতে, বিশেষ করে ফুচকা, বিরিয়ানি, ফিশ ফ্রাই, এই খাবারগুলো সামনে পেলে না আমি আর কন্ট্রোল করতে পারি না নিজেকে। রাতের ডিউটি করতে চলে এসেছি, মা লেচি করে দিয়েছে, দেখলে রুটিটা এত সুন্দর করে বেললাম। আরে কেন এরকম হচ্ছে, এই দিকের গ্যাস ওভেনটা খুব ভালো জ্বলে, এই দিকেরটা একটু স্লো। চিকেন দিয়ে ভাত খেয়ে ডিনার করে চলে এসেছি অনেকক্ষণ। মাঝখানে রমজানের সাথে বক বক করছিলাম, তারপর হচ্ছে কি করলাম আমি ভুলে গিয়েছি, মানে নিজের খেয়ালে এটা সেটা ভাবলাম, নামাজ পড়লাম, এবারে শোয়ার সময় আর তোমাদের সাথে ব্লগটা এন্ড করার সময়। তাই তো জানি অনেকেরই ভালো লাগে না ব্লগ এন্ড করার সময়, কারণ আমার পরিবারের সাথে তোমরা অনেক মেন্টালি জড়িয়ে গেছো, অনেক ভালোবাসো আমার পরিবারটাকে, দোয়া করো। তো সবাই এভাবেই ভালোবাসতে থাকো, দোয়া করতে থাকো। সামনে আসবে অনেক সুন্দর সুন্দর ব্লগ ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এভাবেই আমাদের সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাবু, টাটা করো।